ভারত বাংলাদেশের বিগত নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরত চায় বিএনপি। গাজীপুরে দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। প্রতিবেদন ইলিয়াস মাতবরের। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল ময়দানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোনো দেশে এটা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতি হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা হওয়ার পরে যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে তারা যদি মনে করে ভিন্ন মত পোষণ করবে, রাজপথে যাবে, যেতে পারে। তবে যে দলগুলো গেছে তারা কিন্তু প্রতিনিয়তই বলছে সাধারণ নির্বাচনের ব্যাপারে কোনো রকম দ্বিমত না। অন্যদিকে গাজীপুর মহানগরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সাথে ধানের শীষের তুলনা যেন মামার বাড়ির আবদার। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিমুল খানের প্রক্রিয়াদি রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, তুলে ধরছে আপনাদের সামনে সেই রিপোর্টটি। জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মী সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশের শুরু থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিকাল 3:30টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ একচেটিয়াভাবে জাতীয় পার্টির নেতাকর্মীকে সাউন্ড গ্রেনেড হামলা করেছে, কাঁদানি গ্যাস হামলা করেছে এবং এখানে জলকামান মেরেছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা একটা ইট পর্যন্ত ধরেনি। তারা যদি এইভাবে যদি প্রশাসনকে হামলা করে, এটা আমরা কাম্য নেই সরকারের কাছে। সরকার প্রতিটা দলকে সমানভাবে অধিকার দেবে, নির্বাচনের অধিকার দেবে। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। কোনো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, নিষিদ্ধ না, কিন্তু আমরা কিন্তু আমাদের পার্টি অফিসের সামনে আমরা কিন্তু প্রোগ্রাম করতেই পারি। আমাদের নেতাকর্মীরা নিরীহ, আমাদের অনেক কর্মী আহত হয়েছে। আজকের সমাবেশের উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে এই শান্তিপূর্ণ সমাবেশটা হয়েছিল। যারা গ্রেনেড হামলা করেছে তাদের প্রতি ধিক্কার জানাই। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, সমাবেশ স্থলে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাবেশের অনুমতি ছিল না, 1। 2 নম্বর হচ্ছে এখানে যে এটা তো একটা রাস্তার উপরে তো যে আপনার
চেয়ার টেবিল অমুক তমুক দেওয়া, স্টেজ করা, এগুলো কিন্তু রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই। আপনারা হচ্ছে এটা সীমিত আকারে ভিতরে করেন, লোকজন থাকুক, দাঁড়ায় থাকে, তারা থেকে বক্তব্য দেন। এরপরে যখন বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারি কিছু উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র যুব সমাজের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সাথে বৈঠক হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় আদর্শিক জায়গা থেকে প্রয়োজনের বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে। রংপুর নগরীর আবু সাইদ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আক্তার হোসেন আরো বলেন, ঐক্যমত কমিশনের জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক, তাই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে। এ সময় তিনি শেখ হাসিনার শাসনামলে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব, পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। কিছু বেশি আসন পাওয়ার লোভে পিআর পদ্ধতির কথা বলছে কয়েকটি রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অদূর ভবিষ্যতে দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। তাদের দাবি, দেশের মানুষ কাউকে ইচ্ছে মতো সংস্কারের দায়িত্ব দেয়নি। রাজধানীতে এক সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতির যুক্তি তুলে ধরা হয়। আরও তথ্য ইউসুফ আলীর। সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে রাজধানীর একটি হলে এই সেমিনারের আয়োজন। সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না। জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। মানুষের দেওয়া ভোটে বেশি ভোট পেয়েছেন কিন্তু ইলেক্টেড হতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের চেয়ে কম ভোট পেয়েছেন, প্রেসিডেন্ট হতে পারেননি। তারা বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে কতিপয় মানুষের স্বার্থ হাসিল হবে। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে।
এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিয়ার পদ্ধতিটা গ্রহণ করেছি। ঐকমত্য কমিশনে একমত হয়েছি যে এই মুহূর্তে নিম্নকক্ষে পিয়ার আমাদের জন্য খুব বেশি প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে এতটুকু হতে পারে যে উচ্চকক্ষে যদি পিয়ারটা হয় তাহলে একটা ব্যালেন্স হবে। যদি পিয়ারের মাধ্যমে গঠিত হয় তো সেক্ষেত্রে এই যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন এইটি আসলে থাকে না। পিয়ারটা হচ্ছে এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না, এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্রের প্রশ্ন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সংবিধানের বাইরে গিয়ে কোনো সংস্কার করার অধিকার কারণ নেই বলেও মনে করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় লক্ষ্যটা কি পিয়ার নাকি অন্য কোনো লক্ষ্য আছে। এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা। পিয়ারের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কারেন্ট কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে এখন, এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমরা আগে আসতে হবে। আগে ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, যারা প্রিসাইডিং অফিসার হবেন, যেদিন ইলেকশন হবে সর্বময় ক্ষমতা তাদের দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেয়া হয়, দরকার হলে পুরো আসনে ভোট বন্ধ করে দেয়া হবে। বর্তমান কমিশন সহজে ছাড়ার পাত্র নয়। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষকে কর্মশালায় আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। সিইসি বলেন, আমাদের সবাইকে মিলে একটা সুন্দর নির্বাচন করতে হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের যদি কেউ অর্পিত ক্ষমতা ব্যবহার না করেন, তাহলে এটাকে কমিশন অপরাধ হিসেবে নেবে। আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দেখা গেলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, সরকার চায় নির্বাচন কমিশন শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করুক। সেক্ষেত্রে সাংবাদিকদের উপর আরোপিত বিধিনিষেধ কমিয়ে আনতে হবে। ডেইলি স্টার সভাকক্ষে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা 2025-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম শাখাওয়াত বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায় মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, নির্বাচনের কমিশনের উচিত হবে সাংবাদিকদের সাথে বসা। সুষ্ঠু নির্বাচন করতে চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতে হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। আজকের যে সময়, আজকের যে টেকনোলজি, এটাতে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জন্য, দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক। নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট আ ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নাই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে
খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, বিগত 16 বছর দুঃশাসন, গুম, খুন ও লুটপাট দেখলাম। অসুস্থ, ভয়াবহ, আত্মধ্বংসী কাঠামো থেকে আমাদের জাতি হিসেবে অবশ্যই সেফ এক্সিটের দরকার রয়েছে। আসিফ নজরুল আরও বলেন, ভালো আইন করা মানেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যাবে এটা আশা করা কঠিন। আইন করার ক্ষেত্রে ব্যর্থতার সংখ্যা কম, তবে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে অব্যর্থতা সীমাহীন, কারণ অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেন নাই, সব সময় প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া 25 জন সেনা কর্মকর্তার মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। তবে গুমের মামলার গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর হাতে এখনও পৌঁছায়নি। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলা হয়েছিল, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে, ট্রাইব্যুনালে আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15 যোগ 1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। সেটা হলো যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। বিধায় 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী, আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন মেজর জেনারেল কবির, ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতার কথা জানিয়েছেন রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেছেন, তাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে তাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ব্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। শহীদুল আলম আরও বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের উপর অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। তাদের হাত পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটু মুড়ে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকে মূত্র ত্যাগ করেছিল। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। তিনি যতবার সেটি তুলেছেন ততবার তার উপর চড়াও হয়েছে। শনিবার ভোরে ইসরায়েলে আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহীদুল আলম। প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে
হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে। বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছিল, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো। যেটা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার সকাল 11:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এইসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য 1200 টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না, অথচ এর দাম 1000 টাকার মধ্যে হওয়া উচিত। সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম। বর্তমানে 1200 টাকা দামের সিলিন্ডার কিছু ক্ষেত্রে বাজারে 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। তাই দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরে কার্যকারিতা বাড়ানো অত্যন্ত জরুরি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশে প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয়, এটি একটি পরিকল্পিত অবস্থার ফল যা ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর কারণে তৈরি হয়েছে। কেউ বানিয়েছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, তো কেউ তৈরি করছেন রোবট, কেউ আবার হাজির হয়েছে গ্রিন সিটির নকশা নিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের করা আবিষ্কার নিয়ে এভাবেই জাতীয় শিশু একাডেমিতে হাজির হয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির আয়োজনে এবারে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে শতাধিক স্টল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইটস কোম্পানির সিইও ডক্টর ইমাদুর রহমান। বিস্তারিত আফজাল হোসেনের প্রতিবেদনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের আবিষ্কার নিয়ে বিজ্ঞান মেলায় হাজির হয়েছেন ক্ষুদে বিজ্ঞানীরা। রোবট, ভ্যাকিউম ক্লিনার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে। এছাড়া পুরো গ্রিন সিটির লেআউট ডিজাইন দেখাচ্ছেন কেউ কেউ। দর্শনার্থীদের কাছে সানন্দে তুলে ধরছেন নিজেদের আবিষ্কার। নরমাল ভ্যাকিউম ক্লিনার গুলো থেকে একটু আলাদা, কারণ হচ্ছে এটা হচ্ছে রিচার্জেবল আবার পোর্টেবল। বৃদ্ধ মা বাবা যারা থাকে তাদের ছেলেমেয়েরা বেশিরভাগ কাজে বেরিয়ে যায় এবং তারা ঘরে একা থাকে এবং তাদের টেক কেয়ারটা ঠিকভাবে করা হয় না। এই কারণে আমাদের এই রোবটটি বানানো হয়েছে, এটা তাদের সকল প্রকার টেক কেয়ার নিতে পারবে। প্রথমে আমি একটি পাইথনের মাধ্যমে সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে ওপেন এমসিটি, যার পূর্ণরূপ হচ্ছে মিশন কন্ট্রোল টেকনোলজি, যার একটি হচ্ছে রকেট গাইডেন্স এন্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল সফটওয়্যার। এবারের মেলায় শতাধিক স্টল বসেছে। শিশু কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে এমন আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি। সারা দেশ থেকে আগত আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আজকের এই আয়োজন। আমাদের এই বিজ্ঞান মেলায় 115টা প্রজেক্ট অলরেডি এসেছে এবং 20টা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। শিশু কিশোরদের বিজ্ঞান মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সিইও ডক্টর ইমাদুর রহমান। তিনি বলেন, এমন প্রতিযোগিতা দেশের সকল প্রান্তে ছড়িয়ে দিতে হবে। এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি দরকার। বেশি বেশি করে আমাদের বিশেষ করে স্কুলের বাচ্চাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে, বিজ্ঞান প্রজেক্টের ব্যাপারে কিভাবে বৈজ্ঞানিক নলেজকে ইউজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করা যায়, এই ব্যাপারগুলোকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য সরকারি বেসরকারি সকল পর্যায়ে আমাদের উদ্যোগ দরকার। বেশি বেশি করে সাপোর্ট দরকার এবং বিশেষ করে আমরা বাংলাদেশে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাইতে হবে। আবিষ্কারের পাশাপাশি বিজ্ঞান মেলায় ছিল কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক উৎসব। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।